টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে হবে। তো তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের সাজেশান দেওয়া হয়েছে একটা করে সেটের। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো তোমাদের এই ভিডিওটাতে চ্যাপ্টার ধরে ধরে সাজেশান দেওয়া হয়েছে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। সিলেবাসে কি রয়েছে? তোমাদের সিলেবাসে প্রথমে যেটা রয়েছে জ্ঞানচক্ষু, তারপরে অসুখী একজন, তারপরে আয় আরও বেঁধে বেঁধে থাকি, তারপরে আফ্রিকা এবং সবশেষে হারিয়ে যাওয়া কালিকলম। প্রথমে জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি। প্রথমে চলে আসছি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান থাকছে 1 করে। প্রথম প্রশ্ন, নাকি অতি আহ্লাদে বাক্য হেরে গেল। এখানে হরে গেল এই শব্দবন্ধটির অর্থ হলো কোনটা হবে? উত্তর হবে সি, হেরে যাওয়া। তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন, কে হবে এটা? এটা হবে তপনের ছোট মাসি। 3, যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল, সেটা হচ্ছে নতুন মেসোমশাইকে। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কি হবে? অবাক হয়ে যাওয়া। 5 নম্বর, নতুন মেসোমশাই ছিলেন একজন, উত্তর লিখবে লেখক। এবার দেখো 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কাকে দেখে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? পরের প্রশ্ন, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? তারপর প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করেন? 4 নম্বর, লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল? 5 নম্বর, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথা ওঠার কথা বলা হয়েছে? 6 নম্বর, তপন অবশ্য মাসির এই হইতে হইতে মনে মনে পুলকিত হয়, তপনের পুলকিত হওয়ার কারণ কি? 7 নম্বর, এইসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে? 8 নম্বর, হঠাৎ ভয়ানক একটি উত্তেজনা অনুভব করলো তপন, তপন কেন উত্তেজনা অনুভব করেছিল? 9 নম্বর, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কোন ঘটনা বিশ্বাসের কথা বলা হয়েছে? 10 নম্বর, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছিল? 11 নম্বর, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? 12, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? 13, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? 14, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে? 15, তপন আর পড়তে পারে না, তপন আর পড়তে পারে না কেন? 16, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপন কি সংকল্প করেছিল? 17, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সেই আহ্লাদটা খুঁজে পায় না, তপনের আহ্লাদিত না হওয়ার কারণ কি? এবার চলে আসছি 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? 2, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে 3, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তপনের দৃষ্টি বিহ্বল হওয়ার কারণ কি? 4, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো। 5, সত্যি তখন এই জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 6, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এরকম মনে হওয়ার কারণ কি? 7, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? 8 নম্বর, গল্প ছেপে আসার পর যে আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ তপনের না হওয়ার কি কারণ ছিল, ব্যাখ্যা করো। 9 নম্বর, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? 10 নম্বর, হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করে তপন, তপনের উত্তেজনার কারণ বর্ণনা করো। 11 নম্বর, তপনকে এখন লেখক বলা চলে, এ কথা মনে হওয়ার কারণ কি? এবার দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কিন্তু বলছি, এই যে তোমরা প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অধিকাংশই তোমরা কমন পাবে। তোমাদের এই 1 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলোর যদি উত্তর দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর নিয়ে আসব। এগুলো শুধুমাত্র সাজেশনের প্রশ্ন দেওয়া হচ্ছে,
এরপরে তোমাদের জন্য উত্তর নিয়ে আসা হবে যদি তোমরা এই ভিডিওটা পছন্দ করে থাকো। দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কি কারণে এই কথা বলা হয়েছে? সত্যি তা জ্ঞানচক্ষু খুলেছিল কিনা আলোচনা করো। 2 নম্বর, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের দুঃখের আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কি শিক্ষা লাভ করেছিল? এবার দেখো অসুখী একজন থেকে প্রশ্ন উত্তর। প্রথমে চলে আসছে এমসিকিউ প্রশ্ন। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা ডুবেছিল, এখন এটা হবে উত্তর 1000 বছর। পরের প্রশ্ন দেখো, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলোর নেমে আসাকে কবিতায় তুলনা করা হয়েছে কার সঙ্গে? দেখো, পর পর নেমে আসা বৃষ্টি ফোঁটার সঙ্গে। 3 নম্বর, অসুখী একজন কবিতার ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি ওয়ান। 4 নম্বর, অসুখী একজন কবিতাটির উৎস হলো, কোনটা হবে? সি হবে সঠিক উত্তর, বিদেশি ফুলে রক্তের ছিটে। পাবলো নেরুদার আসল নাম কি? পাবলো নেরুদার আসল নাম দেখো ডি নম্বরে এটা আছে সেটা। তারপরে দেখো 1 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও বলছি এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের এই প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ উত্তরগুলো নিয়ে চলে আসবো। অসুখী একজন কবিতাটির কার লেখা? 2, অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম কি? 3, অসুখী একজন কবিতাটি কোন অনুবাদিত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 4, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 5, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছে? 6, সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে? 7, বৃষ্টি ধুয়ে দিল, বৃষ্টিতে কি ধুয়ে গেল? 8, ঘাস জন্মালো রাস্তায়, ব্যঞ্জনাটি কিসের? 9, নেমে এলো মাথার উপর, মাথার উপর কি নেমে এলো? 10, অসুখী একজন কবিতায় বছরগুলো পাথরের মতো মাথার উপর নেমে আসার কথা বলা হয়েছে কেন? 11, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? 12, শিশু আর বাড়িরা খুন হলো, কিভাবে শিশু আর বাড়িরা খুন হলো? 13, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না? 14 নম্বর, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল? 15, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে, দেবতাদের সম্পর্কে কি বলা হয়েছে? 16, যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতারা কি পরিণতি হয়েছিল? তারপরে 17 নম্বর দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা কোন স্বপ্ন দেখতে পারলো না? 18, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? 19, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, সেখানে কি ছড়িয়েছিল? 20, এই মেয়েটির মৃত্যু হলো না, তাৎপর্য লেখো। এবার দেখো 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কি কারণে সমতলে আগুন ধরে গিয়েছিল? আগুন ধরে যাওয়ার ফলে কি হয়েছিল? 2, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবির এ কথা বলার কারণ কি? 3, রক্তের একটা কালো দাগ, বিষয়টির তাৎপর্য ব্যাখ্যা করো। 4, সেখানে ছিল শহর, শহরের কি পরিণতি হয়েছিল এবং কেন? 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু দেখো। তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 2, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বন আলোচনা করো। 3, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এবার দেখো পরের যে চ্যাপ্টার আছে, আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কার লেখা? এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এই কবিতার কথকের ডান পাশে কিসের চিহ্ন জড়িয়ে রয়েছে? কবিতার কথক বাম দিকে কি দেখেছেন? আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের মাথার উপরে কি উড়ে বেড়াচ্ছে? আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটি কোন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে? পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? আমাদের ঘর গেছে উড়ে, কথাটির অর্থ ব্যাখ্যা করো। ছড়ানো রয়েছে কাছে দূরে, কবিতায় কবি কাছে দূরে কি ছড়ানোর কথা বলেছেন? 12, আমাদের পথ নেই আর, পথ শব্দটি আলোচ্য অংশে কি অর্থে ব্যবহার হয়েছে? 13, আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কি? এবার দেখো 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? 2 নম্বর, আমরা ভিখারি 12 মাস, এ কথা বলার কারণ কি? 3 নম্বর, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কি? 4, আমাদের কথা কে বা জানে, কাদের কথা অজানা? এবার চলে আসছি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন,
আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির এমন ভাবনার কারণ কি? 2 আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। মন্তব্যটির তাৎপর্য লেখো। 3 আমাদের পথ নেই আর, আমরা কারা? পথ নেই কেন? পথহীন মানুষগুলোর কর্তব্য কি? 4 আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এই আহ্বান এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আফ্রিকা। এই আফ্রিকা থেকে তোমাদের কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হচ্ছে, তোমরা দেখে নাও। কবি আদিম যুগে যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো উদ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত বলেছেন কারণ দেখো বি নিজের প্রতি অসন্তোষ। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। 4 নম্বর আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? ভীষণকে। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এখান থেকে, কোথা থেকে? সি প্রাচী ধরিত্রীর বুক থেকে। এবার দেখো কিছু 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমাদের আবার বলছি যে এই সব 1 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তরগুলি যদি তোমার দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানাবে। তোমার যদি দরকার হয় আমি চ্যাপ্টার ওয়াইজ এর প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 2 আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। আদিম যুগ বলতে কোন সময়ের পর্বের কথা বোঝানো হয়েছে? 4 তার সেই অধৈর্য, এই ঘন ঘন মাথা নাড়ার দিনে কে কেন অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়িয়েছে? 5 ছিনিয়ে নিয়ে গেল তোমার আফ্রিকা, কে আপনি কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? 6 কৃপণ আলোর অন্তঃপুরে, আলো সেখানে কৃপণ কেন? প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে? 9 বিদ্রুপ করেছিলে ভীষণকে, কে ভীষণকে কিভাবে বিদ্রুপ করেছিলে? অপরিচিত ছিল তোমার মানবরূপ, কার মানবরূপ অপরিচিত ছিল? 11 এলো ওরা লোহার হাতপুরি নিয়ে, কাদের কথা বলা হয়েছে? 12 এলো মানুষ ধরার দল কারা? 13 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা চিরচিহ্ন দিয়ে গেল? 14 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাস অপমানিত কেন? 15 এসো যুগান্তরের কবির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ডাক দিয়েছেন? 16 আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, সন্ধ্যাকাল আসন্ন কেন? 17 সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি হবে বলে তিনি মনে করেন? এবার দেখো 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বাদলে তোমাকে বনস্ফীতির নিবিড় পাহারায়, বনস্ফীতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে? 2 কৃপণ আলোর অন্তঃপুরে তাৎপর্য কি? 3 এলো ওরা হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তাৎপর্য বিশ্লেষণ করো। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জতা অমানুষতা, মন্তব্যটি ব্যাখ্যা করো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার ইতিহাস অপমানিত? কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন? 6 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে আহ্বান করা হয়েছে? তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি? 7 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। এবার দেখো কিছু 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। হাই ছায়াবৃত্তা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে? কিভাবে তা নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল? 3 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবীর কথাটি ব্যাখ্যা করো, তাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এবার দেখো পরের যে তোমাদের চ্যাপ্টার আছে হারিয়ে যাওয়া কালি কলম, সেখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে যে তোমাদের প্রশ্ন আছে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে, এটা কি হবে? এটা যেটা সঠিক উত্তর সেটা হবে সি পর্দায়। ফাউন্টেন পেনের এক বিপদটা কি? উত্তর দেখো বিয়েরটা, লেখককে নেশাগ্রস্ত করে তোলে। 3 দেখো যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় সি লিপি কুশলী। 4 সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু, তার বলতে বোঝানো হয়েছে যাকে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে। 5 নম্বর প্রাবন্ধিক শ্রীপান্ত এর আসল নাম কি? উত্তর হবে নিখিল সরকার। এবার দেখো কিছু 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম প্রশ্ন, শ্রীপান্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত? লেখে 3 জন, এই 3 জন বলতে কাদের বোঝানো হয়েছে? লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, তা বলতে কি বোঝানো হয়েছে?
কাল গুণে বুঝিবা আজ আমারও তাই। আমারও বলতে লেখক কি বলেছেন? বড়রা শিখিয়ে দিয়েছিল। বড়রা কি শিখিয়েছিলেন? লেখকের শৈশবে লেখার পাত কেমন ছিল? কালি তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে প্রচলিত প্রবাদটি কি? 10 নম্বর দেখো, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। সহজ পদ্ধতিটি কি ছিল? তারপরে 11 নম্বর দেখো, মিশরে জন্ম হলে লেখক কি করিতেন? 12 দেখো, লেখক ফিনিশীয় হলে কি করতেন? 13 এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, কোন রোমান অধিকারের নাম জানা যায়? 14 স্টাইলাস কি? 15 পালকের কলমের ইংরেজি নাম কি? 16 দার্শনিক তাকেই বলে। এই প্রসঙ্গে কি লিখেছেন লেখক? 17 দেখো, কলম এখন সার্বজনীন। এর তাৎপর্য কি? 18 দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অস্পৃশ্য কেন? 19 দেখো, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে কিভাবে? 20 দেখো, ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? তারপরে দেখো আরো কিছু প্রশ্ন আছে, আমি কিন্তু এতগুলো পড়ছি না, আমি তোমাদেরকে একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলোর। দেখে নাও 21 নম্বর প্রশ্ন, 22, 23 নম্বর প্রশ্ন, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 36টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এবার দেখো 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছি, এটাও তোমরা দেখে নাও, আমি কিন্তু আর পড়ছি না। 1, 2, 3, 4, 5 দেখো এই 5টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন পাওয়া নিশ্চিত, এবং তোমরা তোমাদের বইটি অবশ্যই খুঁটি পড়বে। তোমাদের এই প্রশ্নগুলির যদি ডিটেলসে উত্তর দরকার হয় চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।